ভুবন, তুমি? আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। প্রাণ তো তোর এমনি কেড়ে নেবে ম্যাডাম, যদি উনি জানতে পারেন যে তুই এখানে এসেছিলিস। চল এখান থেকে। ভুবন, ম্যাডামকে কিছু বলো না। আমি তো শুধু এটা দেখতে এসেছিলাম যে ভেতরে কি আছে। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই মৃত্যুকে ভয় পাস না? হ্যাঁ পাই, খুব ভয় পাই। তাই তো একবার পালানোর চেষ্টা করেছিলাম। আর এখন এটা জানার যে ম্যাডাম কোন পশু পুষে রেখেছে এখানে। দেখ, পালাবার কথা তুই ভুলে যা। যদি আমরা এখান থেকে পালিয়েও যাই, জঙ্গলি জানোয়ার আমাদের খেয়ে নেবে, না হলে ম্যাডামের লোকেরা আমাদের মেরে দেবে। ভুবন, ম্যাডামের সাথে বেঁচে থাকাটাও তো তিলে তিলে মরে যাওয়ারই মতো। উনি কখন কি করেন কিছু বোঝাই যায় না। ভুবন, আজ মন্দিরা ম্যাডাম কেন নিজের হাতে ডিনার টেবিল সাজাচ্ছেন? আরে আজ ম্যাডাম খুব খুশি আছেন। অনেকদিন পর ওনার কোনো আত্মীয় আসছেন বাড়িতে। আচ্ছা তুই এক কাজ কর, স্যালাড তাড়াতাড়ি কাট, ম্যাডাম দেখতে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো প্রায় হয়েই গেছে। 8টা বেজে গেল। এখানে তো সবকিছুই সাজিয়ে দিয়েছি,
গিয়ে দেখি হেনা আর ভুবন কি করছে। মনে হচ্ছে ওখানেও আমাকেই সামলাতে হবে। খাবারটা তো খুব সুন্দর হয়েছে। হেনা, হ্যাঁ তুমি ওই স্যালাডটা বানিয়েছো যেমন আমি বলেছিলাম, তৈরি করেছো? হ্যাঁ। একটু দেখাও তো। ভুবন, তুমি এই সমস্ত চামচ পরিষ্কার করে দাও। এই সমস্ত স্যালাডটা তুমি তৈরি করেছো? হ্যাঁ ম্যাডাম। তোমার এই হাতে? হ্যাঁ। কই দেখি তো একটু। শেপ তো ঠিকই আছে, গোল করেও কেটেছে। ম্যাম এটা ভুল করে এরকম হয়ে গেছে। হে না, আমি বলেছিলাম না যে আজকে রাতে যেন কোনো ভুল না হয়। কোনো ব্যাপার নয়, এবার যতটা ভুল হয়েছে ততটাই শাস্তি পাবে। থ্যাংক ইউ। মাসি, তুমি খাচ্ছ না কেন? আমার স্যুপ আসছে। ভুবন, তারপর সব কেমন চলছে তোমাদের চারজনের? সব ঠিক আছে তো? হ্যাঁ মাসি, সব ঠিক আছে। কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? এমনিই জিজ্ঞাসা করছিলাম। নির্মল, তোমার মেয়ের শরীর নাকি ভালো নেই, আর শুনলাম কাজেও নাকি। দীপিকা, তুমি ব্যাংক থেকে লোন নিয়েছিলে না? আর ওই লোনটা মেটাতেও পারোনি। শুনেছি ব্যাংক নাকি তোমার বিজনেসটা টেক ওভার করে নিয়েছে। অনিকেত, শুনলাম তুমি নাকি জুয়ার টাকা শোধ করনি, সেই জন্য নাকি তুমি কোনো ডনের গান পয়েন্টে আছো। মাই ডিয়ার শর্মিষ্ঠা, তোমারও নাকি একই অবস্থা? কিন্তু আপনি এগুলো কি করে জানলেন? হাওয়া সোনা, হাওয়া হাওয়া তো এদিক ওদিক বয়ে বেড়ায়। আপনজনের ভালো মন্দ, আনন্দ দুঃখের খবর তো পাওয়াই যায় না। মাসি, তুমি কি আমাদের সবাইকে অপমান করার জন্য এখানে ডেকেছো? তুমি কখনো পাল্টাবে না মাসি। এইভাবে আমাদের ওপর নজর রাখার মানেটা কি? আর মাসি, তুমি তো বলেছিলে যে আমাদের চারজনকে এতদিন পর এখানে এভাবে ডাকার পিছনে তোমার কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা, এটাই কি সেই উদ্দেশ্য? আরে, উদ্দেশ্যের কথা তো বলবো এখন। তোমরা বসে আছো কেন? খাবার খাও, তোমরা খাও। আমি ভাবছিলাম যে আমার এই যে সম্পত্তি রয়েছে, এই হাভেলি, এটা কারোর নামে করে দেব। তোমাদের চারজনের মধ্যে কোনো একজনের নামে। কিন্তু মাসি, তুমি কি আমাদের সাথে মজা করছো? হ্যাঁ, তুমি কেন আমাদের কিছু দিতে যাবে?
এমনিতেও তুমি আমাদের সাথে আর নিজের ভাই বোনদের সাথে কোনো সম্পর্কই রাখোনি। আরে সত্যি কথা তো এটাই যে কোনো না কোনো দিন কাউকে না কাউকে তো এই উইল, এই সম্পত্তি দিতেই হবে আমাকে। তাহলে এখন নয় কেন? আমি ভাবছিলাম যে তোমাদের মধ্যে কোনো একজনকে এটা দিয়ে দিই। তাহলে কাকে দেবে ঠিক করেছো? যে তোমাদের 4 জনের মধ্যে বেঁচে থাকবে। বেঁচে থাকবে? মাসি, এটা কি আর কি হচ্ছে? আর আমরা সবাই তো সুস্থই আছি, আমাদের কেন কিছু হবে? মৃত্যু সোনা যে কোনো কারোর হতে পারে, যে কোনো সময়। অ্যান্ড ট্রাস্ট মি, যে কোনো রূপে। মাসি, এটা কি হলো? এরম হয়ে থাকে। এটা কি? মাসি, এই আওয়াজটা কিসের? মনে হচ্ছে কোনো জঙ্গলি জন্তু হাভেলিতে ঢুকে পড়েছে। আস্তে, আমার বন্ধু হয়ও আস্তে বলো। মানুষের থেকে অনেক ভালো, নইলে ওপরে চলে আসবে। আমাদের এখানে আসাই উচিত হয়নি। চলো চলো সবাই এখান থেকে। একবার ভেবে না, মৃত্যু বা ক্ষতি এটা তো তোমাদের 4 জনের নিশ্চিত। একটা জন্তুর গর্জনে তোমরা ভয় পেয়ে গেলে? এত সম্পত্তি পাওয়ার সুযোগ ছেড়ে দিচ্ছ? অতটাও সহজ নয় এত সম্পত্তি করা। হ্যাঁ বলে দাও, যে তোমাদের 4 জনের মধ্যে বেঁচে থাকবে তার নামে আমি সমস্ত সম্পত্তি লিখে দেব। পুরো 300 কোটি। $300 কোটি? এখন এরা কি করবে? ম্যাম আবার এদের আঙুলও কেটে দেবে না তো? এবার আঙুল কাটুক আর হাত, এরা সেটাই করবে যেটা 300 কোটি টাকার কথা শুনে যে কোনো মানুষই করে, মরবে না হয় মারবে। এই স্যারেরা জানি না সকাল সকাল অফিসে কেন চলে আসে। নির্মল, এটা কিন্তু ঠিক না। নিজের জীবন নিয়ে তুমি মৃত্যুর খেলা খেলতে চাইছো? তাহলে আমি আর কি করব প্রিয়া? এই মাত্র আমি হসপিটাল থেকে এলাম। আমার মেয়ে জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছে। ওর রিপোর্টগুলো এলেই আমাকে হসপিটালে পেমেন্ট করতে হবে, কয়েক লক্ষ টাকার পেমেন্ট। কোথা থেকে আসবে এত টাকা? নির্মল, একটা জীবন বাঁচানোর জন্য আর একটা জীবনে বাজি ধরতে চাইছো তুমি? যেন এমন না হয় জীবনটাও চলে গেল আর প্রপার্টিটাও। কিন্তু প্রিয়া, এমনটাও তো হতে পারে জীবনটাও বেঁচে গেল আর প্রপার্টিটাও পেয়ে গেলাম। কিন্তু তোমার আন্টি তোমার সাথে কি মৃত্যুর খেলা খেলছে তুমি কি সেটা জানো? জানি না আমি, কিন্তু এই মুহূর্তে জীবনের যে মোড়ে আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে এই খেলাটা খেলা ছাড়া আর কোনো পথ নেই। নির্মল স্যার, আপনার নামে কুরিয়ার আছে। এত সকাল সকাল কার কুরিয়ার? হয়তো হসপিটাল থেকে এসছে, আমার মেয়ের রিপোর্ট। কাম ইন। এটা রিপোর্টই তো। এটা কিরকম মেডিকেল রিপোর্ট? হ্যাঁ, একটু অদ্ভুত না? হ্যাঁ, এটা কি?
এই যে তোমার সামনে লাল রঙের বোতামটা আছে, ওটাকে টিপুন, তাহলে পরে রিপোর্টগুলো পাবেন। স্ট্রেঞ্জ। দেখিনি কি আছে। কি হলো? কি হলো স্যার? আমার আঙুলটা আটকে গেছে। স্যার চেষ্টা করুন আঙুলটা বার করার। আরে চেষ্টা তো করছি, আঙুল বেরোচ্ছে না। স্যার 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 চেষ্টা করুন স্যার। হাঁ করে দাঁড়িয়ে না থেকে কাটারটা নিয়ে এসো না। তাড়াতাড়ি আসবে। নির্মল, তুমি ঠিক আছো তো? নির্মল, হ্যালো সমীরা, তুই কোথায়? তোকে দেখতেই পাচ্ছি না। তুইও না, তুই ডাকলি আর। আচ্ছা, আমি ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তাড়াতাড়ি আয় তুই প্লিজ। ইঁদুর ধরার কল। এই মেডিকেল রিপোর্টটা এখানে বোতাম দিয়ে আটকে ছিল। যেই নির্মল বোতামের ওপর আঙ্গুল দিয়ে চাপ দেয়, বোতাম ছেদ করে আঙ্গুল ভেতরে চলে যায়। যেই আঙ্গুলটা ভেতরে চলে যায়, এর ভেতরে সেট করা এই ট্র্যাপ, এর ভেতরে ওর আঙ্গুলটা আটকে যায় আর কেটে যায়। এটাতে লাগানো বিষটা ওর আঙ্গুলের কাটা অংশ দিয়ে ওর শরীরে ছড়িয়ে যায়। স্যার, হসপিটাল পৌঁছানোর পর 10 মিনিটের মধ্যেই নির্মলের মৃত্যু হয়। আপনারা নির্মলের কাজিন না? আপনাদের কি মনে হয় এই কাজটা কে করতে পারে? চুপ করে আছো কেন তোমরা? নির্মলের সঙ্গে কি কারোর কোনো ঝগড়া ছিল বা কোনো শত্রুতা? তোমরা দুজন সত্যিটা কেন বলছো না? তোমাদের দুজনের ওই বড়লোক আন্টি যে তোমাদের সাথে মৃত্যুর খেলা খেলছিল। কি মৃত্যুর খেলা? কিরকম আন্টি? স্যার অ্যাকচুয়ালি স্যার, আমাদের এক আন্টি আছে, মন্দিরা আন্টি। উনি খুব বড় লোক স্যার। উনি আমাদের বলছিলেন যে আমি ভাবছিলাম যে আমার এই যে সম্পত্তি রয়েছে, এই হাভেলি তোমাদের মধ্যে কোনো একজনকে এটা দিয়ে দিই। যে তোমাদের 4 জনের মধ্যে বেঁচে থাকবে তার নামে আমি সমস্ত সম্পত্তি লিখে দেব, পুরো 300 কোটি। এই কথাটা তোমরা আমাকে আগে বলনি কেন? আমরা নির্মলকে বাঁচাতে পারতাম। আমরা 4 জনেই মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবেছিলাম। হ্যাঁ, নয় আমাদের সুসাইড করতে হতো, আর না হলে কোনো লেনদারদের গুলি খেয়ে মরতে হতো। সেই সময় মন্দিরা মাসির শর্তে আমাদের বেঁচে থাকার আশা দিয়েছিল। স্যার এখন তো আপনারা সব কিছু জেনে গেছেন স্যার। স্যার এখন আপনারা ওনাকে গ্রেপ্তার করুন, না হলে আমাদের 3 জনকেই মেরে ফেলবে স্যার। 3 জনকে? দীপিকা যে তোমার তৃতীয় কাজিন, সে কোথায়? ওর তো ফোন বন্ধ শুনছি। স্যার, হ্যাঁ স্যার কাল রাতে কেউ দীপিকাকে খুন করে দিয়েছে। ওর লাশ আর এভিডেন্সগুলো আমরা ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। স্যার, দীপিকার মুখে অনেক অদ্ভুত ধরনের আঁচড় দেখতে পাওয়া গেছে। স্যার, ওই মন্দিরা মাসির জন্তুটাই দীপিকাকে আছড়ে মেরে ফেলেছে। অভিজিৎ, দীপিকাকেও মেরে ফেললো? মন্দিরা দেবীর সঙ্গে এখন দেখা করা যাবে না। কেন পারবো না? দেখা তো করতেই হবে। ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই আমরা সিআইডি থেকে।
দেখুন, আপনারা বুঝতে পারছেন না, মন্দিরা দেবী আপনাদের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবেন না। উনি বিশ্রাম করছেন। আরে কি করছেন আপনি? আপনি আমার কথা শুনুন। আরে কি করছেন নাকি? চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে, কোনো কথা নয়। মন্দিরা দেবী কোথায়? মন্দিরা ম্যাডাম ওই হেনা, ওই হেনা, কি হয়েছে ডাক্তারবাবু? এক বাটি গরম জল এনে দাও তো। জল গরম করেছি, নিয়ে আসছি। ডাক্তারবাবু, বাড়িতে কার শরীর খারাপ হয়েছে? মন্দিরা দেবীর পরশু প্যারালিটিক অ্যাটাক হয়েছিল। স্যার, এখানে তো গল্পের টুইস্ট চলে এলো। হ্যাঁ স্যার, উনি এই অবস্থায়, ওই খুন। আর স্যার, ওই জন্তুটা? এটা 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 তো সেই আওয়াজটা যেটা আমরা ওই দিন শুনেছিলাম। একটা কথা তো নিশ্চিত স্যার, আওয়াজটা এই বাড়ির মধ্যে থেকেই এসেছে। আর স্যার, খুব ভয়ানক জন্তু, তাই না? স্যার, কেউ নয়, কোনো জানোয়ার নেই স্যার। শব্দটা কিসের? রেডি, পঙ্কজ, যাও গিয়ে দেখো। এই দয়া স্যার, কি অদ্ভুত তাই না? এত ভয়ানক জন্তুকে ধরার জন্য আমাদের দুজনকে পাঠালো। পঙ্কজ, পঙ্কজ, আওয়াজটা ওই দিক দিয়ে আসছে। আরে স্যার, কোথায় পড়ে গেলেন আবার? চলুন চলুন, আরে চলুন না, ওপরে চলুন। পঙ্কজ, সামনে চল। ইটস মাই অর্ডার। এখন আবার অর্ডার দিচ্ছে। এত বড় তালা, বাপরে বাপ, যাতে কেউ ভেতরে না যেতে পারে সেই জন্য। শোন, আমাদেরও তাহলে ভেতরে যাওয়া ঠিক হবে না। রেডি রেডি, এটা আমি। স্যার, আপনি আরে মরা সেজে শুয়ে থাকুন, আমাদের থেকে বোর হয়ে পালিয়ে যাবে। ওরা কি হচ্ছে নাকি? স্যার, প্র্যাকটিস স্যার, প্র্যাকটিস। ও যদি হঠাৎ করে সামনে চলে আসে তাহলে মরার মতো শুয়ে থাকার। কি করি এদের নিয়ে? স্যার, দরজার ভিতর থেকেই আওয়াজটা আসছিল। আসুন স্যার। এখানে তো কোনো জন্তু টন্তু দেখতে পাচ্ছি না। আরে রহস্যটা কি? স্যার, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম এখানে কোনো জানোয়ার নেই। তো তাহলে ওই আওয়াজটা? হ্যাঁ, আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। এটাই সেটা, যেটা থেকে পুরো হাভেলিতে আওয়াজ শোনা যায়। এটা ছোট ছোট স্পিকার আমরা চারদিকে লাগিয়ে রেখেছি। ও, তাহলে জন্তুর শুধু সাউন্ড এফেক্ট? হ্যাঁ ম্যাডাম। কিন্তু এসব করা হয়েছে কি কারণে? স্যার, এটা মন্দিরা ম্যাডামের আইডিয়া।
চোর ডাকাতের থেকে বাঁচার জন্যে। এই ভয়ানক জানোয়ারের গর্জন প্রত্যেক 30-40 মিনিট পর পর বাজতে থাকে। স্যার, মন্দিরা দেবী যথেষ্ট চেষ্টা করেছেন নিজেকে বাঁচানোর জন্য। এদিকে শোন, শেষ সুযোগ দিচ্ছি, সত্যিটা বল। এটাই কারণ নাকি অন্য কিছু আছে? স্যার আমি সত্যি বলছি, এটাই কারণ স্যার। এই দেখো বস, এই পাঞ্জার নখের উপর মাংসের টুকরো লেগে আছে। এ দেখো, এখানে এখানে। আর এই মাংসের টুকরোগুলো দীপিকারই। তার মানে এই কথা পরিষ্কার যে দীপিকার মৃত্যু এই পাঞ্জার কারণেই হয়েছে। স্যার, মন্দিরা কোনো অজুহাত দিচ্ছে না তো? হতে পারে মন্দিরাই এদের দুজনকে খুন করেছে, আর যাতে ওর উপর কেউ সন্দেহ না করে তাই এই প্যারালাইটিক অ্যাটাকের নাটক করে বিছানায় শুয়ে পড়েছে। আসলে মন্দিরার এক্স্যাক্টলি কি হয়েছে সেটা তো জানা যাবেই বস, টেস্ট হচ্ছে। কিন্তু একটা কথা, যদি নির্মলের হাত ইঁদুর কলে নাও আটকাতো, যদি দীপিকাকে কোনো জানোয়ারের ছদ্মবেশ ধরে নাও মারতো, তবুও এ 24 ঘন্টার মধ্যে মারাই যেত। সেটা কি করে ডক্টর সালুকে? আমি বলছি, এসো। বস, এই দুটো ডেড বডিরই এই পাক নালিতে এই কালো কালো পদার্থ, আর এটা হচ্ছে এক ধরনের বিষ, ওডিএনটি। এটা পাচন রসের সঙ্গে রিয়াক্ট করে আর 48 ঘন্টার মধ্যে এ কাজ শুরু করে। 48 ঘন্টা পূর্ণ আর মানুষের মৃত্যু। আচ্ছা স্যার, এই সমীরাই যে কিনা দীপিকাকে ফোনটা করেছিল যখন তার উপর আক্রমণ হয়। আমি করেছিলাম? আমি কি করে করতে পারি স্যার? আমার তো ফোনই আমার কাছে ছিল না। যেদিন আমরা ওখানে গেছিলাম সেদিন থেকেই আমি পাচ্ছি না। আর আমি কেন দীপিকাকে খুন করব? মন্দিরা দেবীর সম্পত্তির লোভে সবাই মারা গেলে সবকিছু আপনারই হয়ে যাবে, তাই তো? না স্যার, আমি এরকম কিছুই করিনি। ইনফ্যাক্ট মন্দিরা মাসি যখন ফোন করেছিল তখন আমি দীপিকার সাথে দেখা করি, আর ওকে আমি এটাই বলি যে মাসি আমাদের 4 জনকেই ডিনারে ইনভাইট করেছে, আর আমরা 4 জনে একসাথে গিয়েছিলাম, তাই না অনিকেত? আমি সত্যি বলছি না। এক মিনিট। আপনারা 4 জন ওখানে খাবার খেয়েছিলেন? হ্যাঁ। মাই গড, মানে ওই বিষ এদের দুজনের পেটেও আছে। স্যার, ডক্টরদের কথা মতো এই বিষটা এখন ওদের শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে, আর এদের বাঁচার সম্ভাবনা খুবই কম। তাও স্যার প্রশ্ন এটাই রয়ে যাচ্ছে যে কেউ এত বিষাক্ত বিষ দেওয়ার পরেও আবার কেন মারতে চাইবে তাকে? সেটাই তো আমার কিন্তু অবাক লাগছে অভিজিৎ। দুটো শত্রু, দুটো যারা ওই 4 জনকে মারার পণ করেছে। 2 জন শত্রু? হ্যাঁ, দুটো আলাদা আলাদা 2 জন, যারা 2 জন মিলে এদের খুন করতে চায়। একজনকে তো বুঝতে পেরে গেছি, মহলের মধ্যে কেউ হবে যে এদের খাবারে বিষ মিশিয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় জনকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় জনকে। হ্যাঁ সালুকে বলো। বস, একটা খুব আশ্চর্য তথ্য এসেছে আমার হাতে। কি? সেটা হচ্ছে মন্দিরা ড্রামা করছিল না, ওর সত্যিই প্যারালাইটিক অ্যাটাক হয়েছিল। কি? কিন্তু হ্যাঁ, এই অ্যাটাকটা ন্যাচারাল ছিল না। কি কি তুমি বলতে চাইছো? মন্দিরার রক্তে আমি কোডি DX78 এর ট্রেসেস পেয়েছি। ওকে তার ওভারডোজ দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কি হলো স্যার? অভিজিৎ, এই মন্দিরাকে কেউ একজন বিষ দিয়েছে, মানে ড্রাগ দিয়েছে, যার কারণে ওর প্যারালাইসিসের অ্যাটাক হয়, একটা দিক অবশ হয়ে যায়। মানে কেউ মন্দিরাকেও খুন করতে চায়? মনে তো তাই হচ্ছে। কিন্তু স্যার, এ কে হতে পারে? ওই জয়ন্তী, ওই যে সমীরার ফোন থেকে দীপিকাকে ফোন করেছিল ওর মরার আগের মুহূর্তে।
খোঁজ নিয়ে দেখতে হবে যে ওই ফোন কোথা থেকে করা হয়েছিল, কোথা থেকে। এবার মন্দিরার বাড়ি খুব ভালো করে সার্চ করতে হবে আমাদের, কারণ ওই 4 জনকে বিষ ওই মন্দিরার বাড়িতেই দেওয়া হয়েছিল। এতজন ডাক্তার? ডক্টর ড্যান, ডক্টর জে.কে, ডক্টর ড্যামিয়েন্টে। 3 জন ডাক্তার চিকিৎসার জন্য? এরা সবাই থেরাপিস্ট স্পেশালিস্ট। আমি এদেরকে বিশেষভাবে মন্দিরা দেবীর চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কিন্তু নিজের লাংসের অ্যাটমসফিয়ারিক প্রেসার খারাপ করো না, তাতে তোমার ব্রেনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এবং ব্রেন হ্যামারেজ হয়ে যাবে। আর তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর তোমার জীবন শেষ হয়ে যাবে। Memorial Association is a non-autobuilt document of the intellectual prospect of Czechoslovakia, which needs a certain inspiration, a little desperation of human brain that goes into human pipe called Philadelphia. কি ব্যাপার, আপনারা আমাদেরও কিছু বোঝাবেন? দেখুন, ওনার মাংসপেশির স্পিড বেড়ে গেছে, এই জন্যে ওনার ব্লাডে ফ্র্যাকচুয়েশনস হচ্ছে। আমাদের এই ফ্র্যাকচুয়েশনসকেই অ্যাক্সিলারেশনে বদলাতে হবে। কি? ডক্টর জেকে, আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার মানে সঠিক তাপমাত্রায় জল গরম করে নিয়ে আসতে হবে এবং তার মধ্যে আমাদের পাহাড়ি জড়িবুটিগুলোকে মেশাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আচ্ছা, কিচেন কোথায় আপনাদের? আর আপনারা দাঁড়ান না, আমি জল নিয়ে আসছি। নো থ্যাংক ইউ। দেখুন, ওরা দুজনেই ইন্ডিপেন্ডেন্ট থেরাপিস্ট। ওরা নিজেদের কাজ নিজেরা করাতেই বিলিভ করে। জার্মান। ডক্টর সালুকে বলছিলেন ওই 4 জনকে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা দেখতে নুনের মতন। স্যার, যদি মন্দিরা খুন করে থাকে না, তাহলে ও বাড়িতে সেটা নুনের জায়গার কাছে নয়, অন্য কোথাও রেখেছে নিশ্চয়ই। ইয়েস, ডক্টর জেকে। ডক্টর জেকে, যখন লোকের সামনে অ্যাক্টিং করতে হয় তখন আপনার অ্যাক্টিং আসে না, তাই না? আর যখন এখানে একা রয়েছে তখন ডক্টর জেকে। আরে পঙ্কজ, চল খুঁজে থাক, খুঁজে থাক। ডক্টর, ওদের কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যান প্লিজ। এটা কি করছেন আপনারা? জল গরম করার জন্য বাসন খুঁজছিলাম। তাহলে হাতে গ্লাভস কেন? স্যার, সমীরার ফোনটা এখানেই ছিল ও যখন দীপিকাকে কল করেছিল। তার মানে দাঁড়াচ্ছে নিশ্চয়ই এই মিসেস মল্লিকার কোনো না কোনো কানেকশন আছে দীপিকার খুনের সঙ্গে। দরজা খোলো। সে দরজা খুলছে না কেন? পালিয়ে গেল না তো? 1 মিনিট। স্যার, মাথায় আঘাত লেগেছে। মাথায় আঘাত করা হয়েছে? ময়ূর, দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। বেঁচে আছে, শুধু অজ্ঞান। এই মহিলা, এর ছবি তো ওখানে মন্দিরের বাড়িতে দেখেছিলাম। মল্লিকা দেবী, আপনি ঠিক আছেন? মল্লিকা দেবী, ময়ূর, ফার্স্ট এড বক্স বের করো, কুইক।
আপনি উঠুন। আপনারা হাইজিন, আমরা তো ডক্টর। ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখানে কি করছেন আপনি? না না, আসলে ব্যাপারটা কি, আমার পেটে অনেক গ্যাস হয়েছিল তো তাই বার করছিলাম সব। কোথায় গেলে হেনা? আসছি ভুবন। চলে গেছে তো? বেরিয়ে পড়ে ম্যাডাম, সাবধানে। স্যার এই দেখুন স্যার, হয়তো এটাই। কে মেরেছে আপনাকে? কিছু বুঝতে পারিনি স্যার, মনে হয় কেউ বাড়িতে ঢুকে পড়েছিল আর পেছন থেকে আমাকে অ্যাটাক করে দিয়েছে। আচ্ছা মল্লিকা দেবী, এই মন্দিরা আপনি কি করেছেন একে? ও আমার বৌদি। কিন্তু কি হয়েছে স্যার? মন্দিরা দেবীর কিছু আত্মীয় খুন হয়েছেন, আর আর উনিও প্যারালাইজড হয়ে গেছেন। সেই বিষয়ে কিছু কথা বলার আছে। ওহ গড, এই মহিলা টাকার জন্য সব কিছু করতে পারে। এই টাকার জন্য আমার ভাইকে পর্যন্ত মেরেছে, ভাইয়ের আগের বউকেও মেরে ফেলেছে। কেউ কিছু করতে পারবে না স্যার, এই ভয়ঙ্কর একটা মহিলা। আচ্ছা, কাল সন্ধেবেলায় আপনার এখান থেকে কেউ একজন দীপিকাকে ফোন করেছিল, আপনি করেছিলেন কি? দীপিকা? সমীরার মোবাইল থেকে? কে সমীরা? আমি তো এখানে একাই থাকি, আমি কোনো ফোন করিনি স্যার। তো আপনার বাড়ি থেকে কেউ কালকে সন্ধেবেলায় দীপিকাকে ফোন কি করে করলো? কাল সন্ধেবেলা? হ্যাঁ স্যার, কিছু মনে পড়ছে। কাল আমার বাড়িতে কেউ এসেছিল যে আমার আর মন্দিরা বৌদির আত্মীয় হয়। কি নাম তার? এই আওয়াজটা কিসের? যে জানোয়ারের আওয়াজ। কিন্তু সিআইডিরা তো টেপটা নিয়ে চলে গেছিল ওদের সাথে। হ্যাঁ,
এরা পালা এখান থেকে, এরা পালা, এরা পালা। আমি তোমায় জানোয়ার সেজে দীপিকাকে মারতে বলেছিলাম, আর তুমি আমার উপর হামলা করছো। আর যদি এক পাও এগিয়েছো না, তাহলে আমি তোমায় গুলি করে দেবো। সরে যাও, সরে যাও পেছনে। সিআইডি? মল্লিকা পিসি, তুমি? কিছু বলার আছে তোমার? হ্যাঁ, কেন মেরেছো দীপিকা আর নির্মলকে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাবা মারা যাওয়ার পর মন্দিরা মা আমাকে চাকরানি করে রেখে দিয়েছিল। এই পিসিও আমাকে কোনো সাহায্য করেনি। আর এখন মন্দিরা মা এই সব সম্পত্তি নিজের ভাইপো ভাইজির নামে করে দিচ্ছিল, যেটাই শুধু একমাত্র আমার অধিকার। মন্দিরা সেই রাতে 4 জনের খাবারের সঙ্গে বিষ দিয়ে দিয়েছিল, কি তাই তো ভুবন? আমি কি করব স্যার, আপনারা ভাবতেই পারবেন না ওই মহিলা কি সাংঘাতিক আর নিষ্ঠুর। উনি বলেছিলেন 4 জনের খাবারে বিষ দিয়ে দে, আর আমি দিয়ে দিয়েছিলাম। আমি কি করব বলুন স্যার? আমি ওনার থেকে জানতে চেয়েছিলাম, প্রশ্নও করেছিলাম, ম্যাডাম আপনি এমন কেন করছেন? উনি বললেন এই 4 জনের থেকে আমার বিপদ আছে, এরা আমায় টাকার জন্য মেরে ফেলতে পারে। আমাকে মারার আগেই আমি এদের মেরে ফেলবো, আর তুই যদি কিছু বলিস তোকেও আমি মেরে ফেলবো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আর এই কথাটা তুমি জানতে না, সেই জন্য তুমি ওই 4 জনকে মারার প্ল্যান করলে। হ্যাঁ, আর তুমি তোমার সৎমাকে এমন একটা ড্রাগ দিলে যাতে ও প্যারালাইজড হয়ে যায়। সারা জীবন ধরে ও যা কাজ করেছে তার জন্য এই শাস্তিও অনেক কম। আমি আমার প্রতিশোধ ওই দিন নিয়েছিলাম যেদিন উনি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। ওই দিন রাত্রে ওনার দুধে করি BH7 ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যার কারণে উনি প্যারালাইজড হয়ে গেলেন। মল্লিকা দেবীকে মারার চেষ্টা কেন করলে? কি ক্ষতি করেছিলেন উনি তোমার? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যদি আপনারা এনার কাছে পৌঁছে যান তাহলে আমি ধরা পড়ে যাব। কি লাভ হলো তোমার এসব করে? হ্যাঁ, আমার মন শান্তি পেয়েছে। সারা জীবন যে টাকার জন্য এই মহিলা আমার বাবাকে বোকা বানিয়েছে, আমার মা বাবাকে মেরে ফেলেছে, আমাকে চাকরানি বানিয়ে রেখে দিয়েছে, আপনজনদের বিষ দিয়েছে, আজ ওই সম্পত্তির এক কানা করেও আর কোনো কাজে লাগবে না। তুমিও তো কিছু পেলে না এই সম্পত্তির। দুটো খুন করলে, একজনকে অথর্ব করে দিলে, তাই তোমার এই মহল নয়
জেলের অন্ধকার ঘরই জুটবে কপালে।